আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ আমি নাকি তাকে সন্তান দিতে পারিনি। তারপর আমার সবচেয়ে কাছের বান্ধবী গর্ভবতী হয়ে তাকে বিয়ে করলো। যেদিন সে বাবা হলো আমি শুধু একটি বার্তা পাঠালাম আর তাতেই ভেঙে পড়ে তাদের সাজানো সুখের সংসার। প্রায় মাস আগে আরাফ আমায় ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল এক মঙ্গলবার সকালে। হাতে ছিল দুটো সুটকেস, গায়ে দামি পারফিউমের গন্ধ আর ঠোঁটে এমন একটি বাক্য যেটা আজও আমার বুকের ভিতরটা আগুনের মতো জ্বলে। আমি কোনো শূন্য বলি নারীর সঙ্গে জীবন কাটাতে চাই না। শূন্য নারী, 7 বছরের সংসার, অসংখ্য ডাক্তার, ইনজেকশন, পরীক্ষা, দুয়া, কান্না, সবকিছু শেষে সে আমাকে এটাই নাম দিল। ডিভোর্সের রাতে আমার সবচেয়ে কাছের বান্ধবী মীরা ধানমন্ডি আমার বাসায় ছুটে এসেছিল, আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল, বলেছিল আরাফ নিষ্ঠুর, স্বার্থপর, এমন একজন পুরুষ আমার যোগ্য নয়। আমি তাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু মাত্র 3 মাস পর এক সন্ধ্যায় ফোন হাতে নিয়ে আমি স্থির হয়ে গেলাম। ফেসবুকে দেখলাম কক্সবাজারের সমুদ্র তীরে দাঁড়িয়ে আরাফ আর মীরার হাসি মাখা ছবি। মীরার আঙ্গুল জকজকে হীরের আংটি আর তার হাতে একটি পজিটিভ প্রেগনেন্সি টেস্ট। সেদিন আমি চিৎকার করিনি, কাঁদিনি, তাদের দরজায় গিয়ে হিসাব চাইনি, শুধু নিঃশব্দে একটি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। কারণ কিছু বিশ্বাসঘাতকতার প্রতিশোধ চিৎকারে নয়, সময়ে লেখা হয়। আমার আর আরাফের বিয়ের হয়েছিল 7 বছর আগে। ঢাকা মোহাম্মদপুর ছোট্ট একটা ফ্ল্যাটে শুরু হয়েছিল আমাদের সংসার। স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল, আর ছিল একটা পূর্ণ পরিবারের আশা। 7 বছর ধরে আমরা সন্তান নেওয়ার চেষ্টা করেছি, অথবা অত্যন্ত আমি তাই ভেবেছিলাম। প্রতিবার রিপোর্ট খারাপ এলে ডাক্তার বলতেন স্বামী স্ত্রী দুজনেরই পরীক্ষা করা দরকার। আমি গিয়েছিলাম, আরাফ যায়নি। সে বলতো সে ব্যস্ত, ব্যস্ত বলতো সমস্যাটা পরিষ্কার, সমস্যাটা আমি জানি। আমার শাশুড়ি সুলতানা বেগম প্রায়ই দীর্ঘশ্বাস ফেলে বলতেন সন্তান ছাড়া ঘর অন্ধকার। আমার ছেলের একটা পূর্ণ পরিবার পাওয়ার যোগ্য। আরাফ কখনো আমার পাশে দাঁড়ায়নি, বরং আত্মীয় স্বজনদের সামনে বলতো অনন্যা খুব দুর্বল মনের মানুষ, এই বিষয়টাও নিতে পারে না। সবসময় শুধু আমার নাম, কখনো আমার নয়। আর মীরা সব জানতো। মীরা আমার কলেজের জীবনের বান্ধবী। মীরা যে আমার সব কান্না, সব রিপোর্ট, সব গোপন ব্যর্থ জানতো। মীরা যে প্রতিটি ব্যর্থ চিকিৎসার পর আমার জন্য গরম স্যুপ নিয়ে আসতো। আমি ভেবেছিলাম সেই আমার সবচেয়ে নিরাপদ মানুষ। পরে বুঝেছিলাম সেই বিশ্বাসটা আমার সবচেয়ে বড় ভুল। যেদিন আরাফ ডিভোর্স চাইলো সে চোখ তুলেও আমার দিকে তাকায়নি, শুধু বলেছিল মীরা আমাকে বুঝে, সেই জীবনটা চায় যেটা আমি চাই। আমার বুকের ভিতর সবকিছু হিম হয়ে গিয়েছিল। আমি বুঝে গিয়েছিলাম এই সম্পর্ক নতুন নয়, অনেক আগেই শুরু হয়েছিল। তাদের বিয়ে হলো গাজীপুরের এক রিসোর্টে। আলো, ফুল, গানের শব্দ, আত্মীয়দের হাসি, সবকিছু যেন উৎসব। আর তার মা কাঁদতে কাঁদতে বলেছিলেন আল্লাহ অবশেষে আমার ছেলেকে ন্যায় বিচার দিয়েছেন, ন্যায় বিচার। তারা আমার অপমানের নাম দিয়েছিল ন্যায় বিচার। মীরা আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছিল, সৌজন্য থেকে নয়, নিষ্ঠুরতা থেকে। আমি যাইনি, কিন্তু প্রতিটি ছবি দেখেছি আরাফ মীরার পেটে চুমু খাচ্ছে, মীরা লাল বেনারসিতে হাসছে, যেন সে আমার কান্নার ওপর দিয়ে হেঁটে সুখে পৌঁছেছে। কিন্তু একটা সত্য তারা কেউ জানতো না। ডিভোর্সের আগে যখন আরাফ বারবার মেডিকেল টেস্ট করাতে অস্বীকার করেছিল, আমি গোপনে তার নমুনা পরীক্ষা করে নিয়েছিলাম, কারণ আমার জানার দরকার ছিল 7 বছরের লজ্জা কি সত্যি আমার প্রাপ্য ছিল। রিপোর্ট যেদিন এলো সেদিন আমি ঢাকার আদালতের বাইরে বসে কাগজটা পড়ছিলাম আর হাত কেঁপে উঠছিল। দোষটা আমার ছিল না, কখনোই না। আরাফের এমন শারীরিক জটিলতা ছিল যার কারণে তার পক্ষে জৈবিকভাবে সন্তানের বাবা হওয়া অসম্ভব। আমি চাইলে সেদিন সত্যিটা প্রকাশ করতে পারতাম, সবার সামনে তার অহংকার ভেঙে দিতে পারতাম, কিন্তু করিনি। আমি অপেক্ষা করলাম, মিথ্যেকে বড় হতে দিলাম, তাদের সুখ উদযাপন করতে দিলাম, সবাইকে বিশ্বাস করতে দিলাম। 9 মাস পর এক ভোরে ফজরের আজানে একটু পর আমার ফোন বেজে উঠলো। ফেসবুক স্টোরিতে দেখলাম মীরা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তান জন্ম দিয়েছে। আরাফের চোখে জল নিয়ে নবজাতককে কুলে ধরে আছে। ক্যাপশনে লেখা স্বাগতম বিহান, আমার রক্ত, আমার উত্তরাধিকার, আমার রক্ত। শব্দগুলো দেখে আমি ধীরে ধীরে চা বানালাম, চুল আশ্রালাম, ডিভোর্সের দিন পরা কালো শাড়িটা আবার পরলাম। তারপর একটি ছোট্ট বার্তা পাঠালাম, তোমার ছেলের জন্য অভিনন্দন আরাফ, কিন্তু তার নাম নিজের নামে লেখার আগে সেই রিপোর্টটা পড়ে নিও। তুমি জৈবিকভাবে সন্তানের বাবা হতে অক্ষম। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, তারপর কল আসতে শুরু করলো। আমি ধরিনি। সকাল 8টার দিকে তার ভয়েস নোট এলো। কণ্ঠে আর নতুন বাবার আনন্দ ছিল না, শুধু ভাঙ্গা আতঙ্ক। অনন্যা বলো এটা মিথ্যে। আমি চুপ রইলাম। সকাল 9টার দিকে সে আমার দরজায় এসে দাঁড়ালো। হাসপাতালের ব্যান্ড তখনও হাতে, মুখ ফ্যাকাশে, চোখ লাল। সে কাপা গলায় বলল তুমি কবে থেকে জানতে? আমি তাকে ভেতরে আসতে দিলাম, ভালোবাসার জন্য নয়, শেষ সত্যিটা দেখানোর জন্য। আমি ফোল্ডার তার সামনে রাখলাম, তার হাত কাঁপছিল। সে ফিসফিস করে বলল তুমি আমাকে বলনি কেন? আমি শান্ত গলায় বললাম কারণ যেদিন আমি সত্যিটা বলতে পারতাম সেদিন তুমি আমাকে শূন্য নারী বলতে ব্যস্ত ছিলে। ঠিক তখনই তার ফোনে বেজে
বেজে উঠলো, স্পিকারে বেশি এলো তার মায়ের আতঙ্ক কণ্ঠ। আরাফ, কিছুই সই করিস না, মীরা বাচ্চাটাকে তাড়াহুড়া করে রেজিস্ট্রেশন করাতে চাইছে। আরাফ স্থির হয়ে গেল। আমি ধীরে ধীরে ফোল্ডার থেকে দ্বিতীয় কাগজটা বের করলাম, তার সামনে রাখলাম। সে তাকিয়ে রইল, শ্বাস ভারী হয়ে উঠলো, তারপর ঠোঁট কাঁপিয়ে বলল, সে কে? আরাফের ঠোঁট কাঁপছিল, শব্দটা বের হলো ফিস ফিস করে, যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। আমি চুপচাপ তার সামনে কাগজটা এগিয়ে দিলাম। দ্বিতীয় কাগজটা ছিল হাসপাতালের রেকর্ড, ডাক্তারের নোট আর তারিখের হিসাব। খুব সাধারণ কিছু তথ্য, কিন্তু সেই সাধারণ হিসাবটাই তাদের সাজানো সুখের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আরাফ কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলো। প্রথমে তার চোখ স্থির ছিল, তারপর ভ্রু কুঁচকে গেল, তারপর ঠোঁট শুকিয়ে গেল, শেষে তার পুরো মুখটা যেন রক্তশূন্য হয়ে পড়লো। সে ধীরে ধীরে মাথা তুললো। মানে মীরা গর্ভবতী হয়েছিল আমাদেরও বিয়েরও আগে? আমি কোনো উত্তর দিলাম না, শুধু তাকিয়ে রইলাম। সে আবার কাগজের দিকে তাকালো, যেন শব্দগুলো বদলে যাবে, সত্যটা মিথ্যা হয়ে যাবে, কিন্তু সত্য কখনো বদলায় না। আরাফ কাপা গলায় বলল, তাহলে এই সন্তান আমার না? আমার বুকের ভিতর কোথাও একটা পুরনো ব্যথা নড়ে উঠলো। 7 বছর ধরে আমি এই মানুষটার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছি, ডাক্তারের কক্ষের বাইরে কেঁদেছি, আত্মীয়দের তিরস্কার শুনেছি, নিজেকে দোষী ভেবেছি, নিজেকে শরীরকে ঘৃণা করেছি। আর আজ সে মানুষটাই আমার সামনে দাঁড়িয়ে একই প্রশ্ন করছে, যেটা সে সারা জীবন শুধু আমার দিকে ছুড়ে দিয়েছিল। আমি শান্ত গলায় বললাম, যে প্রশ্নটা তুমি 7 বছর ধরে শুধু আমাকে করেছো, আর সেই প্রশ্নটাই তোমার সামনে দাঁড়িয়ে আছে। আরাফ। আরাফ হঠাৎ চেয়ারে ঠেলে উঠে দাঁড়ালো, তার নিঃশ্বাস ভারী, হাত কাঁপছে, চোখ দুটো লাল হয়ে উঠেছে। ঠিক তখনই তার ফোন বেজে উঠলো। স্ক্রিনে বেশি উঠলো মীরার কলিং। ঘরের নিস্তব্ধতার মধ্যে ফোনের রিংটংটা যেন ছুরি হয়ে কানে বিঁধলো। সে কাপা হাতে কল ধরলো। ওপাশে মীরার আতঙ্কিত, কান্না বেজে গলা, আরাফ প্লিজ, আগে আমার কথা শোনো। আরাফ দাঁতে দাঁত চেপে বলল, একটা কথার উত্তর দাও, বিহানের বাবাকে? ওপাশে নীরবতা, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড। আমি শুনতে পাচ্ছিলাম মীরার ভারী শ্বাস। তারপর ভাঙা গলায় সে বলল, আমি ভুল করেছি। আরাফ যেন পাথর হয়ে গেল। সে গর্জে উঠল, ভুল? এটা ভুল? তুমি আমাকে বিয়ে করেছো, আমাকে বাবা হতে দিয়েছো, আর এখন বলছো ভুল? মীরা কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়েছিলাম আরাফ, আমি একা ছিলাম, আমি ভাবিনি এমন হবে। আরাফ আর কিচ্ছু শুনলো না, সে কল কেটে দিল। তার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। ঘরের ভিতর একটা ঠক শব্দ হলো, তারপর সব চুপ। যে মানুষটা একদিন আমার সামনে দাঁড়িয়ে বলেছিল আমি কোনো শূন্য নারীর সঙ্গে জীবন কাটাতে পারবো না, আর সেই মানুষটা নিজের জীবনের সবচেয়ে বড় শূন্যতার সামনে দাঁড়িয়ে। সে ধীরে ধীরে সোফায় বসে পড়লো, 2 হাতে মুখ ডেকে নিঃশব্দে কাঁপছিল। তার কাঁধ ওঠানামা করছিল, মনে হচ্ছিল বহু বছরের অহংকার একসাথে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে খুব আস্তে করে বলল, অনন্যা, তুমি কবে থেকে জানতে? আমি জানালার দিকে তাকালাম। সকালের আলো তখন পর্দার ফাঁক গলে ঘরে ঢুকেছে। আমি শান্ত গলায় বললাম, ডিভোর্সের আগে। সে হতভম্ব চোখে তাকালো, তুমি জানতেও কিছু বলনি? আমি এবার তার চোখে চোখ রাখলাম। আমি বলতে পারতাম, যেদিন রিপোর্টটা হাতে পেয়েছিলাম সেদিনই বলতে পারতাম, তোমার মা, আত্মীয় স্বজন সবাইকে দেখাতে পারতাম। সমস্যাটা আমার ছিল না। আমি একটু থামলাম, গলাটা শক্ত করে বললাম, কিন্তু যেদিন আমি সত্যি বলতে পারতাম সেদিন তুমি আমাকে শূন্য নারী বলতে ব্যস্ত ছিলে। আমার কান্না তোমার কাছে দুর্বলতা ছিল, আমার অপমান তোমার কাছে স্বাভাবিক ছিল, তাই আমি চুপ ছিলাম। কারণ কিছু সত্য চিৎকার করে বলতে হয় না, সময় একদিন সেটা সামনে এনে দাঁড় করায়। আরাফ মাথা নিচু করে বসে রইল, তার চোখ থেকে জল পড়ে মেঝেতে পড়ছিল। হয়তো এই প্রথম সে বুঝতে পারছিল শুধু একজন স্ত্রীকে নয়, একজন মানুষকেও সে ভেঙে দিয়েছিল। হঠাৎ সে আমার পায়ের কাছে বসে পড়লো, কাপা গলায় বলল, আমি সব নষ্ট করে ফেলেছি অনন্যা, আমি তোমাকে বিশ্বাস করিনি, তোমার পাশে দাঁড়াইনি। আমি কিভাবে এমন মানুষ হলাম? আমার বুকের ভিতর পুরনো ক্ষতগুলো আবার নড়ে উঠলো, কিন্তু আশ্চর্য রাগ হচ্ছিল না, শুধু এক অদ্ভুত শান্তি, যেন বহুদিনের ভার নেমে যাচ্ছে। আমি ধীরে বললাম, তুমি আজ সব নষ্ট করনি আরাফ। যেদিন সত্য যাচাই না করে আমাকে দোষী বানিয়েছিলে, যেদিন আমার আত্মসম্মান ভেঙে দিয়েছিলে, সেদিনই সব শেষ হয়ে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি কি তোমাকে ফিরে পেতে পারি? আমি হালকা একটি তিক্ত হাসি দিলাম। ভাঙা আয়না জোড়া লাগানো যায় আরাফ, কিন্তু আগের মুখটা আর দেখা যায় না। সে চুপ করে গেল অনেকক্ষণ, তারপর খুব আস্তে বলল, তুমি কি আমাকে ক্ষমা করেছো? আমি গভীর নিঃশ্বাস নিলাম। ক্ষমা করেছি, অনেক আগেই করেছি, কারণ ঘৃণা ধরে রাখলে আমি নিজে পুড়ে যেতাম। কিন্তু ক্ষমা মানে এই না যে আমি আবার সেই আগুনে ফিরে যাব। আরাফ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখে ছিল অনুশোচনা, লজ্জার ভাঙা অহংকার। দরজার কাছে গিয়ে একবার থামলো, পেছনে ফিরে তাকালো, কিন্তু আমি কিচ্ছু বললাম না। সে বেরিয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল নিঃশব্দে। আমি কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইলাম, তারপর ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, নিজেকে দেখলাম। এই
সেই নারী যে 7 বছর ধরে নিজেকে অপূর্ণ ভাবতো, যে প্রতি রাতে কেঁদে ঘুমাতো, যে নিজেকে দোষ দিত, যে ভাবতো সে হয়তো সত্যি শূন্য। কিন্তু আজ বুঝলাম আমি কখনো শূন্য ছিলাম না। শূন্য ছিল তাদের বিশ্বাস, শূন্য ছিল তাদের সততা, শূন্য ছিল সেই ভালোবাসা যেটা অপমানের উপর দাঁড়িয়েছিল। আমি পর্দা সরিয়ে দিলাম। সকালের পূর্ণ আলো ঘরে ঢুকে পড়লো। অনেকদিন পর মনে হলো প্রতিশোধ সবসময় চিৎকারে হয় না, কখনো কখনো একটা সত্যিই যথেষ্ট, যেটা মানুষের সাজানো সুখের মুখোশ ভেঙে দেয় আর নিজের ভেতরে ভাঙা মানুষটাকে আবার দাঁড়িয়ে শেখায়।